বেশি ছুটতে ছুটতে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছে একটা মেয়ে। মেয়েটির পেছন পেছনে একটা ছেলেও ছুটছে। ছেলেটির হাতে একটা নীল রঙের বড় লাগেজ। এয়ারপোর্টের সকল যাত্রী কৌতূহল নিয়ে এই দুইজনকেই দেখছে। কেউ কেউ তো নানান কথাও বলাবলি করছে। এরপর মেয়েটি ও ছেলেটি ওয়েটিং এরিয়াতে গিয়ে ফ্লাইটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তমতে একজন বয়স্ক মহিলা এসে মহিলাটির পাশে এসে বসে। মেয়েটির সেদিকে খেয়াল নেই। সে তো ফ্লাইটের সময় হয়েছে কি না তার বাড়ি ঘড়িতে দেখছে। বয়স্ক মহিলাটির মেয়েটিকে কয়েকবার দেখে অতঃপর জিজ্ঞেস করেই বসলো, বিয়ে থেকে পালাচ্ছ? মেয়েটি তৎক্ষণাৎ পাশ ফিরল। জিজ্ঞাসা নয়নে চাইলেই বয়স্ক মহিলাটি ফের শোধায়, বিয়ে থেকে পালাচ্ছ বুঝি? মেয়েটির উত্তর শুনে মহিলাটি বোকা বনে যায়। মেয়েটি সেসবে পাত্তা না দিয়ে আবারও ঘড়িতে সময় দেখছে। তখন মেয়েটির পাশে ছেলেটি বলল, নিজুম, জুয়েলারিগুলো খুলে লাগেজে রাখ, আমি পানি কিনে আনছি। কথাটা বলেই ছেলেটা উঠে যায়। নিজুম নামের মেয়েটি কথাটা আমলে নিয়ে জুয়েলারি খুলে লাগেজে রাখে। পাশের মহিলাটি সব দেখছে। অতঃপর আবার জিজ্ঞেস করে, ছেলেটা কি তোমার হাজব্যান্ড? চমকে বড় বড় চোখ করে তাকালো নিঝুম। তারপর হড়বড়িয়ে বলল, ও আমার বড় ভাই। উত্তর শুনে মহিলাটি অপ্রস্তুত হয়ে ইতস্ত করে। তারপর আবারও শুধায়, তোমার হাজব্যান্ড কোথায়? নিঝুম আবারও সময় দেখে। তখনই মাইকে ঘোষণা হয়, ইতোমধ্যে নিঝুমের ভাই নিঝরও চলে এসেছে। নিঝুম পানি পান করে মহিলাটিকে বলে, হাজবেন্ডের বাসায়, যেহেতু এখানেই দেখতে পাচ্ছে না তাহলে বাসায়ই হবে। তারপর সে আর দাঁড়ায় না, লাগেজ নিয়ে চলে যায়। চলতে চলতে নিঝুম নিঝরকে বলে, ওই গুন্ডা যদি ঝামেলা করে তবে আমার সাইন করা ডিভোর্স পেপার মুখের উপর ছুঁড়ে দিবি। নিঝর একটু চিন্তিত স্বরে বলে, যদি সে রিজেক্ট করে? করলেও কি, আমাকে তো খুঁজে পাবে না। এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে শুধু কোন দেশ যাচ্ছি সেটা জানতে পারবে, আর কিছুই পারবে না। আমার ফ্রেন্ড আলফি বলেছে আমাকে ট্যারেটোতে নেমে একদিন সেখানে তার ফ্রেন্ডের বাড়িতে থাকতে, তারপর সে এসে আমাকে অটোয়াতে নিয়ে যাবে। নিঝর ভ্রুকুটি করে শুধায়, আলফির ছেলে? হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সব ঠিক করে দিয়েছে। আলফিও ইউনিভার্সিটি অফ অটোয়াতে মাস্টার্সে পড়ে। অনলাইনেই পরিচয়। সে এখন অটোয়াতে নেই, জরুরি কাজে কোথাও গেছে, না হলে নিজেই আমাকে রিসিভ করতো। আলফি জানে যে আজ তোর জায়ান আহমেদের সাথে বিয়ে হয়েছে? জানি। আমি 3 দিন আগেই যখন বড় আব্বু আমাকে ওই গুন্ডা জায়ান আহমেদকে বিয়ে করার প্রস্তাব দিল, সেই দিনই আমি আলফিকে জানিয়েছি। তারপর আলফি বলেছিল বাড়ি থেকে বেরিয়ে আসতে, একদিন কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে। তারপর তো আজকে ফ্লাইটই। কিন্তু বড় আব্বু হুট করেই আমার রুমে এসে আমার ফোন নিয়ে নেয় আর আমাকে লক করে দেয়। কিছুক্ষণ আগেই বাড়িতে বসে আমি আলফিকে মেসেজে সবটা বলেছি। তখন সে বলেছে আমাকে ওর ফ্রেন্ড রিসিভ করবে। নিঝরের মনে সন্দেহ। সে জানতো না তার বোন একটা ছেলেকে এত বিশ্বাস করে যাচ্ছে। নিঝর ও নিঝরের মা শুধু জানে নিঝুম স্কলারশিপ পেয়েছে, তাই কানাডাতে পড়তে যাচ্ছে। নিঝুমের পাসপোর্ট ও ভিসা সবের ব্যাপারেই নিঝর ঠিক করে দিয়েছে। নিঝর বলে, যদি আলফি ছেলেটা খারাপ হয়? আলফি সম্পর্কে তুই কি কি জানিস? নিঝুম নিঝরকে আশ্বাস দিয়ে বলল, না ভাইয়া, আলফি খুব ভালো। ওর মা কানাডিয়ান, বাবা বাংলাদেশি কানাডিয়ান সিটিজেন। দেখে মনেই হয় না যে ওর বাবা বাংলাদেশি। দাঁড়াও, তোমাকে ছবি দেখাচ্ছি। নিঝুম ছবি দেখাবে তখনই আরেকবার মাইকে ঘোষণা হলো। নিঝর বলে ওঠে, ছবি দেখাতে হবে না, জলদি যা, বেস্ট অফ লাক, নিজের স্বপ্ন পূরণ কর। বলে নিঝর নিঝুমের মাথায় আদুরে স্পর্শ দেয়। নিঝুম একটা স্বপ্ন চোখে নিজের স্বপ্নের দেশের দিকে পা বাড়ায়। এদিকে চৌধুরী বাড়িতে বিশাল ঝড় উঠেছে। জায়ের আহমেদের রাগের তোপে সবাই। নিঝুমের বড় আব্বু নয়ন চৌধুরী থম মেরে বসে গেছেন। তার অত বড় বিজনেসের বুঝি এবার ডুবলো। জায়ান আহমেদ যদি শেয়ার উইথড্র করে, তাহলে তার লোন পরিশোধ করতে সাহায্য না করে তবে সে পথে বসবে, ব্যাংক্রাপ্টও হয়ে যেতে পারে। জায়ান আহমেদ বলে, মিস্টার চৌধুরী, আপনার ভাতিজিকে আমার স্ত্রী ও ছেলে মিলে পালাতে সাহায্য করলো, কিন্তু আপনি তা আটকাতে পারলেন না। নয়ন চৌধুরী ক্ষিপ্ত দৃষ্টিতে স্ত্রী আয়েশা চৌধুরীর দিকে তাকালেন। তারপর দৃষ্টি ঘুরিয়ে জায়ানকে আমতা আমতা করে বললেন, দেখো জায়ান, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি নিজুমকে কড়া পাহারাতে রেখেছিলাম। তারপর আমি ভাবিনি যে ও বিয়ের পরও পালাবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ও আসলে নয়ন চৌধুরীর মুখের কথা
তুলে নিয়ে আয়েশা চৌধুরী বলে ওঠেন, তোমার মতো গুন্ডা মাফিয়াকে আমার মেয়ের স্বামী হিসেবে মানতে পারবে না। ওর মর্জির বিরুদ্ধে গিয়ে ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমিও নির্ঝরও এতে রাজি ছিলাম না। নয়ন চৌধুরী ইশারায় আয়েশা চৌধুরীকে শাসাচ্ছেন। আয়েশা চৌধুরীর কথায় পরিপ্রেক্ষিতে জায়ান আহমেদ বললেন, জোর করেছে আপনার স্বামী। আমি শুধু আপনার স্বামীর কাছে অপশন রেখেছিলাম, সে অপশনটা চুজ করেছে। শত হোক নিজের মেয়ে তো, তাই না? আয়েশা চৌধুরীর চোখের কার্নিশে অশ্রু জমে উঠল। সে 3 বছর বয়স থেকে সে ছোট্ট নিঝুমকে বুকে আগলে বড় করেছেন। নিঝুমের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিঝুম এইচএসসি দিয়েছে 1 বছর হলো। একটা প্রাইভেট ভার্সিটিতে প্রথম সেমিস্টার শেষ করেছে, কিন্তু প্রথম থেকেই তার ফরেন কান্ট্রিতে পড়াশোনা করার ইচ্ছের জন্য স্কলারশিপের অ্যাপ্লাই করেছিল। এই ব্যাপারে নয়ন চৌধুরী কিছুই জানেন না। তাকে জানানো হয়নি কারণ তিনি নিঝুমকে তেমন একটা পছন্দ করেন না। তিনি মনে করেন নিঝুমের কারণেই তার ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ এই দুনিয়ায় নেই। আয়েশা চৌধুরী বলেন, নিঝুম আমার মেয়ে। ছোট থেকে ওকে আমি নিজে কোলে পিঠে করে বড় করেছি। আপনাদের এসব ইমোশনাল ড্রামা বাদ দিন। নিঝুম কোথায় গেছে তা বলুন। আমার প্রাণ থাকতে আমি বলবো না। আমার মেয়ে ডিভোর্স পেপারে সাইন করে গেছে। ওকে মুক্ত করে আপনি আদার্স অপশন বেছে নিন। তার জন্য যদি আমাদেরকে পথে বসতে হয় তো হোক। আয়েশা চৌধুরীর আবেগপ্রবণ কথায় নয়ন চৌধুরী হুঙ্কার ছাড়েন, এই এক মেয়ের জন্য আমার ভাই, ভাইয়ের বউ সবাই নিজের প্রাণ উৎসর্গ করলো। এখন তুমি বলছো ওই মেয়ের জন্য আমি আমার সর্বস্ব খোয়াবো? কখনো না। আমি নিজে হলো নিজুমকে পাতাল থেকে হলো খুঁজে বের করব। সেটা আপনাকে করতে হবে না। আমার বউকে আমি খুঁজে বের করব। এই বলে জায়ান সেখান থেকে বেরিয়ে গেলেন। জায়ান গাড়িতে বসতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফ্লাইটের টিকিট দিয়ে বলে, স্যার, আপনার আগামীকাল সকালে টরন্টোর ফ্লাইট। এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি ম্যামের ফ্লাইট কিছুক্ষণ আগেই টেক অফ করেছি। জায়ান বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল, তুমি আমাতেই ফিরবে সুইটহার্ট। জায়ান আহমেদই তোমার গন্তব্য। এদিকে নিঝুম বিমানের জানলার ধারে বসে কাছের বাইরে দেখছে। প্রতি মিনিটে বিমান তার উড়ার উচ্চতা বাড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটি 30 থেকে 40,000 ফুট উচ্চতা ছুঁয়ে উঠতে শুরু করবে। নিঝুম তার মাতৃভূমিকে দেখার চেষ্টা করলো। এত ক্ষুদ্র দেখাচ্ছে যেন হাতের মুঠোই সবটা। নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে বুক ভার হচ্ছে তার। কিছুক্ষণের মধ্যেই বিমান মেঘেদের রাজ্যে প্রবেশ করলো। অন্ধকারে ধোঁয়াশার মতো মেঘেদের বিচরণ। নিঝুমের মন খারাপের রেশ কেটে গেল। মেঘ তার খুব পছন্দের। তার জন্ম সেই মেঘেদের শহরে। মা বাবার পোস্টিং ছিল খাগড়াছড়িতে। বাবা ছিলেন আর্মিতে মেজর, মা ছিলেন ডক্টর। বাবার কারণেই মা খাগড়াছড়িতে থাকতেন মূলত। তার বড় আব্বু আম্মু ছুটি পেলেই সেখানেই ছুটতেন। ওরাও ছুটিতে ঢাকা আসতো। আপত্তি ঘটে একদিন ঢাকা আসার পথে প্রাইভেট কার কুমিল্লার একটা হোটেলে থামিয়েছে। এত বড় জার্নিতে অন্তত 2 বার তো যাত্রা বিরতি লাগেই। 3 বছরের নিঝুম হুট করে বাবা মায়ের চোখের আড়াল হয়ে গেল। নিঝুমের বাবা নাহিদ চৌধুরী নেটওয়ার্ক ইস্যুতে রাস্তার অপোজিটে গিয়েছিলেন। নিঝুম খুব করে বাবার সাথে যেতে চাইলেও ওকে রেখেই গিয়েছিলেন ওর মায়ের কাছে। কিন্তু হুট করে নিঝুমের মা যেদিন হোটেল থেকে কুমিল্লার বিখ্যাত রসমালাই কেনায় ব্যস্ত হতেই নিঝুম আলতো পায়ে হাইওয়ের দিকে ছুট লাগায়। মিসেস জেরিনের খেয়াল হতেই তিনি দেখলেন মেয়ে তার হাইওয়ের দিকে ছুটছে। ছোট ছোট পায়ে বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করে ফেলেছে। মিসেস জেরিন মেয়ের নাম ধরে চিৎকার করতে করতে মেয়ের পিছু ছুটছেন। সময়টা এমন যে তীব্র রৌদ্রে অন্যান্য বাসের যাত্রীরা হোটেলের ভিতরে খাবার খাচ্ছেন বা হোটেলের কর্নারে ধূমপানে ব্যস্ত। মিসেস জেরিনে তীব্র চিৎকারে তারপরও কিছু মানুষ ছুটে এসেছিল। স্ত্রীর চিৎকারের শব্দ মিস্টার নাহিদের কানে পৌঁছায়। তিনিও রাস্তার অপোজিট থেকে ছুটে আসছেন। ছোট নিঝুম মাঝ রাস্তায় গিয়ে ভয় পেয়ে গেছে। সাই সাই গাড়ির চলাচল। 2 দিক থেকে বাবা মাকে এভাবে ছুটে আসতে দেখে আরও আতঙ্কে সে। অতঃপর ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। নিঝুমকে মিসেস জেরিন ছিটকে ফেললেও মাথা ফেটে রক্তাক্ত হয়। মিস্টার নাহিদও চট্টগ্রামমুখী বাসের সাথে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেন। ঘটনাস্থলেই মিসেস জেরিন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেন। মিস্টার নাহিদ হসপিটালে কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিঝুমের এই স্মৃতি আবছা মনে পড়ে। রাতে ঘুমালে প্রায় তার এসব স্বপ্ন হিসেবে আসে।
মেঘেদের বিচরণ দেখতে দেখতে নিঝুম তার এ যাবৎকাল চিন্তা করছে। নিঝুম মিসেস আয়েশার মুখে তার বাবা মায়ের মৃত্যুর ঘটনা সে শুনেছে। মিস্টার নয়ন সেই ঘটনা প্রত্যক্ষদর্শীদের থেকেই জেনেছে। তখন থেকেই তিনি নিঝুমকে পছন্দ করেন না। নিঝুমের জন্মের 2 দিন পর নিঝুমের দাদিও স্ট্রোক করে মারা গিয়েছিলেন। সব মিলিয়ে তিনি নিঝুমকে অশুভই মনে করেন, কিন্তু এতটাই অপছন্দ করেন যে একটা গুন্ডার সাথে জোর করে বিয়ে দিবে তা সে ভাবতেও পারেনি। এমনকি নিঝুম বিয়েতে রাজি না হলেও যে ওকে যে কোনো খাবারও দিতে মানা করে দিয়েছিলেন। মিসেস আয়েশা ও নির্ঝর বারান্দার গ্রিলে দিয়ে শুকনো খাবার ও পানি দিয়েছিল। নিঝুম কখনো জায়ান আহমেদকে দেখেনি, শুধু নামটাই শুনেছে। দেশ বিদেশের বিজনেস ওয়ার্ল্ডে জায়ানের নামটা ত্রাসের মতো, কিন্তু তার চেহারা পরিচিত না। সে হুট করেই মিস্টার নয়নের প্রায় ডুবতে থাকা বিজনেসের অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে, সেই সাথে ব্যাংক থেকে নেওয়া লোনও পরিশোধ করবে বলে জানায়। এর জন্য মিস্টার নয়নের কাছে 2টো বিকল্প রাখে। নিঝুমের সাথে জায়ানের বিয়ে দিতে হবে, অথবা মিস্টার নয়নের বিজনেসের 51% শেয়ার জায়ানের নামে লিখে দিতে হবে। মিস্টার নয়ন প্রথমে বিকল্পটাই বেছে নিয়েছেন। নিঝুমের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে। সেই বিয়ে জায়ানের সাথে দিলে তার ব্যবসাও থাকবে। নিঝুমও খুব বড় ঘরেই যাবে। তিনি মনে করেন জায়ানের টাকা পয়সা যে নিঝুম সেখানে রানীর মতোই থাকবে, এবং তিনি নিজের স্বার্থ দেখলেও নিঝুমের ভালোটাই করেছেন। আমেরিকা, কানাডা, জার্মানিতে বিস্তৃত জায়ানের বিজনেস। এসব ভেবেই নিঝুম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। নিঝুম সিটি হেলান দেয়। অবশেষে সে মুক্তির পথ খুঁজে নিয়েছে। নতুন ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন বুনতে ব্যস্ত সে। মিস্টার নয়ন ড্রয়িং রুমে পায়চারি করছেন, অপেক্ষা করছেন নির্ঝরের আশার। মিসেস আয়েশার সাথে এতক্ষণ রাগারাগি করেছেনও। কিছুক্ষণ পর নির্ঝর আসে। বাড়ির সদর দরজা হাট করে খোলা। নির্ঝর জানে এর কারণ কি। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভিতরে প্রবেশ করে। নির্ঝরকে দেখে মিস্টার নয়নের রাগের বর্ষণ হলো। সপাটে চড় বসলো নির্ঝরের গালে। তারপর নির্ঝর মুচকি হাসলো। রাগে কাঁপতে কাঁপতে মিস্টার নয়ন বললেন, কোথায় নিঝুম, কোথায় রেখে এসেছ তাকে? কেন? ও তো তোমার বিজনেস ডিল কনফার্ম করেই গেছে, তাহলে ওর কি দরকার? নির্ঝর শান্ত গলায় বললেও মিস্টার নয়ন মোটেও শান্ত হতে পারলেন না। তিনি ফুঁসতে ফুঁসতেই বললেন, জায়ান যে পেপারে সাইন করেছিল সেটা জায়ানের কাছে। ও চাইলে সেটাকে পুড়িয়ে ফেলতে পারে। আমার পুরো বিজনেস ডেবল ওই একটা কাগজের উপরে। তবে দিয়ে দাও জায়ানকে 51% শেয়ার, বাকি 49% আমরা চলতে পারবো। তাছাড়া আমার জব আছে, ব্যাংকের লোনও বিজনেসের লাভ থেকে আস্তে আস্তে চুকানো যাবে। বাট বুকবানা, লোনের পরিমাণ সুদে আসলে আরও বাড়বে। তখন এই বাড়িটাও যাবে। পথে বসবো সবাই মিলে। নিঝুমের তো সাত কপাল, এত অলক্ষী হয়েও জন্মে এত বড় বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে। সে সেটারও কদর করল না। রানীর হালে থাকবে। এবার মিসেস আয়েশা ছ্যাত করে উঠলেন, জায়ান আহমেদের নামে এত কথা ছড়িয়েছে। ওইসব মিথ্যা এলিগেশন। বিজনেসে অনেক শত্রু হয়ে গেলে এসব অনেক রিয়ামাল ছাড়ায়। তুমি আর ওই গুন্ডা লম্পটের তদারকি করবে না। যা রটে তার কিছু তো বটেই। আমার মেয়ে ওই ছেলের সাথে সংসার করবে না। মিস্টার নয়ন তার ছেলের হাসলেন আর বললেন, জায়নে ওকে খুঁজে বের করবে। হয়তো ইতিমধ্যে ওর খোঁজ পেয়েও গেছে। ওর পাওয়ার জানো না। দীর্ঘ জার্নি শেষে টরন্টো এয়ারপোর্টে নামলো নিঝুম। ভোরের স্নিগ্ধতায় সজীব পরিবেশ। লাগেজ পেতেই নিঝুমকে অপেক্ষা করতে হবে। এখন অক্টোবর মাস। অক্টোবর মাসে কানাডার শরৎকাল। এই সময় এখানে শীত আবহাওয়া ও মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টিও হয়। নিঝুমের শরীরে কাঁপন ধরল। বেনারসি শাড়ির আঁচলটা আরেকটু জড়িয়ে নিল। তাড়াতাড়ি ওয়েটিং এরিয়াতে চলে গেল। লাগেজ পেতেই নিঝুমের বেশি অপেক্ষা করতে হয়নি। লাগেজ নিয়ে এবার সে কাউকে খুঁজছে। তখন একটা মেয়েকে চোখে পড়ল। মেয়েটির হাতে একটা বোর্ড, তাতে লেখা ঝুম। নিঝুমের মনে পড়ল আলফি তাকে ঝুম বলেই ডাকে। এগিয়ে গেল মেয়েটির দিকে, গিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ টিনা? ঝুম, রাইট? ইয়া। মেয়েটি নিঝুমকে জড়িয়ে ধরে বলল, নাইস টু মিট ইউ হানি, লেটস গো। তারপর মেয়েটির সাথে নিঝুম গাড়িতে উঠে বসে। ভিন দেশে প্রথম দিন তার। কমলা ও হলুদ রঙের পাতার ম্যাপল টি ও অন্যান্য রঙিন পাতার গাছ রাস্তার ধারে সারি সারি দৃশ্যমান। কানাডাকে ম্যাপল পাতার দেশই বলা হয়। পাতার রং কমলা, হলুদ ও লাল বর্ণের হওয়ার কারণ পাতার
কোরফিলের পরিমাণ হ্রাস পায়। নিঝুম গাড়ির কাছ নামিয়ে হালকা করে মাথা বের করে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। শীতল বাতাসে বরাবরই তার গা কাটা দিয়ে উঠছে, ততই সে শাড়ির আঁচল জড়িয়ে নিচ্ছে। সামনে বসা টিনা জানতে চাইল, তুমি কি খাবে? হঠাৎ বাংলা কথা শুনে নিঝুম চমকে উঠল। নিঝুম পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি বাংলা বলতে পারো? ইয়া, আমার মা বাঙালি। I mean, my mom and Alfie's dad are siblings. My grandparents are Bangladeshi and have USA citizenship. Then my mom and uncle married. They are Canadian partners. নিঝুম অবাক হয়ে শুনল। সে জানতো না আলফি যাকে ফ্রেন্ড বলেছে সে আসলে আলফির কাজিন। নিঝুম বলল, তুমি কখনো বাংলাদেশে গিয়েছো? Not yet, but I want to go there. নিঝুম আর কিছু বলল না, চুপচাপ জানলা দিয়ে ছুটে চলা পথ দেখছে। কিছুক্ষণ পর ওরা একটা বাড়ির সামনে এসে থামল। নিঝুম দেখলো বাড়িটা বেশ সুন্দর, দোতলা কাঠের ছাদের বাংলো বাড়ি, সামনে খুব সুন্দর শৌখিন বাগান। টিনা গাড়ি থেকে নেমে নিঝুমকে নামতে বলল। নিঝুম গাড়ি থেকে নামলো। ড্রাইভার নিঝুমের লাগেজটা বের করে দিল। ওরা বাড়ির গেট দিয়ে গার্ডেনে প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে দুজন পুরুষ মহিলা বেরিয়ে এলো। টিনা বলল, নিঝুম, আমার মম ড্যাড। নিঝুম হালকা হেসে সালাম দিল। বিনিময়ে ওনারাও সালাম দিল। তারপর মহিলাটি এগিয়ে এসে হাসি মুখে নিঝুমের হাত ধরে বলল, মাশাল্লাহ, তুমি তো দেখতে খুব মিষ্টি। নিঝুম লাজুক হাসল। মহিলাটি ফের বলল, আমাদের আলিফের পছন্দ সব সময় সুন্দর, যেমনটা তুমি। নিঝুম লজ্জায় দৃষ্টি নিচু করতেই নিজের গায়ের পোশাক দেখে মনে পড়ল ওনারাও ওকে এই বেশে দেখে কিছু মনে করছে না। আলফি কি ওদের বলেনি যে ও বিয়ে করে পালিয়েছে? নিজের মনেই কেমন যে অপ্রস্তুত হয়ে গেল। তখন পুরুষটি মানে টিনার বাবা বললেন, You must be tired, dear. Come inside and go for a rest. তারপর ওরা নিঝুমকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। টিনার মা মিসেস মমতাহিনা একটা রুম খুলে দিলেন। তারপর নিঝুমকে ফ্রেশ হতে বলে চলে গেলেন। নিঝুম রুমটার চারপাশে চোখ বুলিয়ে দেখলো। রুমটা ছোট ও রুচিসম্মত ছিমছাম একটা গেস্ট রুম। তার পছন্দ হয়েছে খুব, কিন্তু সে তো আগামীকাল সকালে এখান থেকে চলে যাবে। নিঝুম এরপর তার লাগেজটা খুলল। দীর্ঘক্ষণ বেনারসি পরে থাকতে তার অস্বস্তিও হচ্ছিল প্রচুর, তাই সময় নিয়ে হট শাওয়ার নিল। এরই মধ্যে রুমের দরজায় নক সে শুনেছে, হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখলো ওরা তিনজন আগে থেকেই ব্রেকফাস্ট টেবিলে বসা। টিনা ও টিনার বাবা অলরেডি নাস্তা শুরুও করে দিয়েছে, তবে টিনার মা অপেক্ষা করছেন। মিসেস মমতাহিনা নিঝুমকে দেখে হাস্যোজ্জ্বল মুখে তাদের সাথে এসে বসতে বললেন। তারপর নিঝুমের প্লেটে 2 পিস এগ স্যান্ডউইচ ও ফ্রুট তুলে দিলেন। নিঝুমও ধন্যবাদ জানিয়ে খেতে শুরু করলো। টিনা বলল, সরি, অ্যাকচুয়ালি আমিও ড্যাড অফিসে যাব, তাই তোমার জন্য ওয়েট করতে পারলাম না। ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমি শাওয়ার নিতে একটু লেট করে ফেলেছি। নিঝুম খেতে খেতে খেয়াল করলো টিনা ও মিসেস মমতাহিনা তার সাথে টুকটাক বাংলাতেও নিজেদের মধ্যে ইংরেজিতেই কথা বলছে এবং খুব দ্রুত। নিঝুম IELTS-এ 6.5 পেয়েছে। নাস্তা শেষ করে টিনা ও তার বাবা বেরিয়ে গেল। মিসেস মমতাহিনা বললেন, তুমি ব্রেকফাস্ট শেষ করে রেস্ট নাও, আগামীকাল তো তোমাকে আবার অটোয়াতে যেতে হবে। নিঝুম হালকা হেসে সায় দিয়ে নাস্তা শেষ করলো। নিঝুম রুমে এসে ফেসবুকে নির্ঝরকে নক করে তার পৌঁছানোর খবর জানালো। এখনও সে এই দেশের নাম্বার নেয়নি। তারপর নির্ঝরের সাথে জানতে পারলো জায়ান তাকে হন্য হয়ে খুঁজছে আর মিস্টার নয়নও তাকে খুঁজছে। নিঝুম হতাশ হলো, তার এখন বিশ্রাম চাই। ফোন চার্জে দিয়ে শুয়ে পড়লো। অনেকক্ষণ ঘুমালো সে। ঘুম ভাঙলো দরজার নকের শব্দে। ঘুম ঘুম চোখে এলোমেলো পায়ে দরজা খুলল সে। দরজা খুলতেই মিসেস মমতাহিনা হাসি মুখে বললেন, ফ্রেশ হয়ে এসো, একসাথে লাঞ্চ করব। নিঝুম সময় দেখলো বেশ বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গেল। মিসেস মমতাহিনা খাবার বাড়তে বাড়তে বললেন, আলিফ বলেছে তুমি নাকি বিয়ে করে পালিয়ে এসেছো। চমকে থাকলো নিঝুম। তাহলে ওনারা জানে? নিঝুম ইতস্ত করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। মিসেস মমতাহিনা অবাক শোধালেন, তোমার হাজবেন্ড শুনেছি অনেক ডেঞ্জারাস লোক, তোমাকে খুঁজে বের করে ফেলে যদি। এবার নিঝুম ভয় পেল, সত্যি যদি জায়ান তাকে খুঁজে বের করে ফেলে। কিন্তু পরক্ষণেই ডিভোর্স পেপারের কথা মনে পড়তেই বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছি। মিসেস মমতাহিনার এবার সিরিয়াস নজরে চেয়ে শুধালেন,
তোমার হাজবেন্ড কি তোমাকে ডিভোর্সের রাইট দিয়েছে? নিঝুম সন্দিহান হলো। তার বড় আম্মু তাকে বলেছে সে চাইলে স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারে, তাই তো নির্ঝর ডিভোর্স পেপার তৈরি করে এনে দিলে সে সাইন করে এসেছে। ডিভোর্সের রাইট তো সবার থাকে। হাজবেন্ড যদি দেয় তবে থাকে। তোমার কাবিননামাতে কি সেটা ছিল? দেখেছো তুমি? নিঝুম পলক ঝাপটালো, যার মানে সে দেখেনি। মিসেস মুমতাহিনা আবারও বললেন, যদি না দিয়ে থাকে তবে তুমি স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারবে না। তোমার হাজবেন্ড তোমাকে যে কোনো সময় খুঁজে পেলে তোমার উপর তার রাইট অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমাকে তার সাথে নিয়ে যেতে পারবে। নিঝুমের এবার খুব ভয় করছে। সে দ্রুত খাবার টেবিল ছেড়ে উঠে রুমে যায়। তারপর মোবাইলটা নিয়ে নির্ঝরকে এই বিষয়ে মেসেজ জানায়। কিন্তু নির্ঝর এখন নেটে নেই। বাংলাদেশে এখন রাত 2টার বেশি বাজে। নেটে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু নিঝুম চিন্তায় স্থির থাকতে পারছে না। জায়ানকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে সে খুব ফুরফুরে মেজাজেই নতুনভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু এখন তার মনে সেই ফুরফুরে ভাব গায়েব। যদি জায়ান তার খোঁজ জানতে পারে? আজকের দিনটা কোনো মতেই কাটিয়ে সে দ্রুত অটোয়াতে যেতে চায়, জায়ানের পৌঁছ থেকে আরও অনেক দূরে। ভোরের পর মৃদু সোনালি আভা ছড়িয়ে পড়ল চারিদিকে। পর্দা শোনানো জানালার গ্রিল ও থাই ভেদ করে রোদ্দুর তার মিষ্টি আলো ঘুমন্ত নিঝুমকে ছুঁয়ে দিচ্ছে। নিঝুম সামান্য নড়ে আবারও ঘুমে তলিয়ে। তখন ঘরে প্রবেশ করলো একজনে। নিঃশব্দে এসে বসলো নিঝুমের পাশে। কিয়ৎক্ষণ অপলক চেয়ে রইল রোদ্দস্নাত ঘুমন্ত নিঝুমের দিকে। নিঝুমের খোলা চুল এলোমেলো হয়ে মুখ চোখ আড়াল করে রেখেছে। ব্যক্তিটা অতঃপর খুব সাবধানে নিঝুমের মুখের উপরে আসা চোখগুলো সরিয়ে দিল। এতে ভারী বিরক্ত হলো নিঝুম। রোদ যে আবার তার চোখে মুখে পড়ছে। কপাল কুচকালো সামান্য। আবারও নড়ে উঠলে চুলগুলো ফের মুখের সামনে এসে পড়ল। পুনরায় একই কাজ করলো ব্যক্তিটি। সেই সাথে মৃদু কণ্ঠেই ডাকলো, গুড মর্নিং ঝুম। নিঝুম এবার নড়ে চড়ে উল্টো দিকে ফিরে। ব্যক্তিটা আবারও ডাকে, ঝুম, it's almost 7:30 a.m. Wake up. We have to catch the flight. এবার নিঝুম পিটপিট করে চোখ খুলে পাশ থেকে সোজা হয়। নিজের পাশে আলফিকে দেখে অবাক হয়। আলফি! তারপর দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 7টা 24 বাজে। নিঝুমকে ঘড়ি দেখতে দেখে আলফি বলে, Flight. আমাদের 8:45 ফ্লাইট। ধরফড়িয়ে উঠে বসে নিঝুম। অন্যটা পাশেই রাখা ছিল। সেটা ঠিকভাবে গায়ে জড়িয়ে বলে, তুমি এত সকালে কখন এসেছো? এই তো কিছুক্ষণ। তাহলে আবার এখানে আসলে কেন? আমাকে কল করলেই আমি এয়ারপোর্টে চলে যেতাম। ইটস ওকে। ফুপির সাথে আমার একটু কথা ছিল। তুমি দ্রুত রেডি হয়ে নাও। ফুপি নাস্তা টেবিলে নিয়ে ওয়েট করছে। এই বলে আলফি উঠে দাঁড়ায়। নিঝুম মাথা নাড়িয়ে সায় দিলে আলফি রুম থেকে বেরিয়ে যায়। আলফি যেতেই নিঝুম তার ফোন চেক করে। না, এখনও নির্ঝর তাকে তার কাবিননামার ছবি পাঠায়নি। নিঝর বলেছিল সে কাবিননামা পেলে ছবি পাঠাবে। পাঠায়নি যেহেতু মনে হয় পায়নি। হতাশ নিঃশ্বাস ছাড়ল নিঝুম। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আলফি কাউকে ফোন করে বলে, এভরিথিং রেডি? অপর পাশ থেকে পজিটিভ সংকেত আসলে তার মুখশ্রীতে হাসি ফোটে। অতঃপর ব্রেকফাস্ট টেবিলের কাছে যায়। মিসেস মুমতাহিনা বলেন, তুমি ঠিক করছো না। আলফি ভ্রু উঁচিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকালো। তারপর বলল, কি ঠিক করছি না? তুমি সব জানো ওর সম্পর্কে। ও এক সময় তোমাকে ঘৃণা করবে। আলফি হাসলো। তারপর গ্লাসে বিটরুটের জুস ঢালতে ঢালতে বলল, রিল্যাক্স ফুপি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। মিসেস মুমতাহিনা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। কিছুক্ষণের মধ্যেই নিঝুমও খাবার টেবিলে হাজির। নিঝুম এসে বলল, আঙ্কেল ও টিনা নেই যে? ওরা কিছুক্ষণ আগেই নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তোমাকে কয়েকবার দরজা নক করে ডেকেছিলাম, ওঠোনি। আলিফ এসে তারপর তোমাকে ওঠালো। মিসেস মুমতাহিনার কথা শুনে নিঝুম বলল, আলিফ যেমন রুমে ঢুকে ডেকেছে টিনাও ডেকে দিত, তাহলে যাওয়ার সময় দেখা হতো। আলফি থামে কিঞ্চিত। মিসেস মুমতাহিনাও নীরব। আলফি বলে, এই রুমের চাবি দুটো, একটা তোমাকে গতকাল দিয়েছি, আরেকটা আমার কাছে। ওই রুমটা অ্যাকচুয়ালি আমার জন্য বরাদ্দ থাকে। তারপর নিঝুম খাওয়া শুরু করলো। আলফিও খেতে শুরু করলো। অটোয়া পৌঁছে ওরা আলফির বাড়িতে যাচ্ছে। অটোয়া কানাডার রাজধানী। জনসংখ্যার দিক দিয়ে এটি কানাডার 4র্থ বৃহত্তম শহর। নিঝুম গাড়ির কাজ নামিয়ে বাইরে দেখছে। আলফি বলে, তোমার সব ডকুমেন্টসগুলো দাও,
আমি ইউনিভার্সিটিতে দিয়ে যাব। আচ্ছা। আর ইউ আপসেট? নো, আই এম ফাইন। বাট ইউ আর নট লুকিং ফাইন। নিজুম হতাশ নিঃশ্বাস ছাড়ল, অতঃপর বলল, নির্ঝর ভাইয়া কাল রাতের পর আর মেসেজের রেসপন্স করছে না, মেসেজ সিনও করছে না। আমার খুব ভয় হচ্ছে, ওই কোনটা আবার আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে দেয়নি তো? আলফি হাসল, ফের বলল, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কি আছে? জায়ান আহমেদ এতটাও খারাপ না যতটা তুমি বলেছ। নিজুম বিরক্ত হয়, বলে, প্লিজ আলফি, ওই লোকের হয়ে তরফদারি আমার সামনে করবে না। আমি ওই লোকের থেকে কিভাবে বেঁচে থাকবো সেই চিন্তা করছি, আর তুমি এসব বলছো। এদিকে কাবিন নামাতে কি ছিল না ছিল তাও আমি দেখিনি, টেনশনে ভালো লাগছে না। আলফি ফের হাসল, গাড়ির সামনে থেকে পানির বোতল নিয়ে নিজুমকে দিয়ে বলল, ইউ ডিডন্ট সি হিম, রাইট? নো, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। ওকে, রিল্যাক্স, হ্যাভ সাম ওয়াটার অ্যান্ড টেক এ ডিপ ব্রেথ। নিজুম পানির বোতলটা নিয়ে পানি পান করলো, তারপর হুট করেই শুধালো, বাই দ্য ওয়ে, তুমি কোথায় গিয়েছিলে? আলফি কিঞ্চিত ভরকালো, তাও স্বাভাবিক স্বরে বলল, আউট অফ কান্ট্রি ফর সাম ইম্পর্টেন্ট ডিল। নিজুম আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যে ওরা একটা বাড়ির সামনে এসে থামলো। বাড়িটা গ্রে রঙের দোচালা, ব্ল্যাক গ্লাস দিয়ে আবৃত। বাড়ির সামনে সবুজ ফাঁকা স্থান, গেটে দুইজন কালো পোশাকধারী দাঁড়ানো। গাড়ি থামতেই ওরা এসে দাঁড়ালো। আলফি গাড়ির চাবি দিয়ে গাড়ি থেকে নেমে নিজুমের পাশে দরজা খুলে দিল। নিজুম হাঁ করে দেখছে। আলফিকে মৃদুস্বরে জিজ্ঞেস করে, এরা কারা? গার্ড। তোমার গার্ডও লাগে? তেমন না, দুজনে বাড়ি পাহারা দিতে। ও, তোমার বাবা মা কোথায়? ওনারা জানেন না যে আমি আসবো? ওরা নিউ ইয়র্কে। নিজুম অবাক হয়ে যায়। সে শুধায়, নিউ ইয়র্কে? তবে এখানে কে থাকে? আলফি নিজেকে ইশারা করে দেখালো। নিজুম চোখ কপালে তুলে বলল, একা? একাই তো থাকবো, বসের পর বসেও থাকবো। নিজুম মাথায় হাত দিয়ে বলল, তোমার ফ্যামিলি থেকে এত দূরে থাকো সেটা বুঝিয়েছি। বেশি দূরে না। আলফির জবাবে নিজুম হতবাক। সে বলল, বেশি দূরে না, তোমরা ভিন্ন দুটি দেশে থাকো। রিল্যাক্স চুম, নিউ ইয়র্ক অনেক বড়, তুমি সেসব বাদ দিয়ে ভেতরে চলো। আলফি গেট পেরিয়ে ভেতরে ঢুকলেও নিজুম ঠায় দাঁড়িয়ে রয়। আলফি ঘুরে তাকিয়ে শুধায়, হোয়াট হ্যাপেন্ড? দাঁড়িয়ে রইলে কেন? নিজুম কিঞ্চিত আমতা আমতা করে বলল, আমি আসলে আই থিঙ্ক ইটস নট রাইট, আমরা দুজন এক বাড়িতে এভাবে। কথা শেষ করলো আলফি, আবারও হাসলো। এগিয়ে এলো নিজুমের হাত ধরে বলল, কেন? রাইটটা হলে তুমি এখানে আসতে না, আর এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা রুম না, সো প্লিজ কাম ইনসাইড। তারপর আলফি নিজুমের জবাবের তোয়াক্কা না করে ওকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। গার্ডরা লাগেজ নিয়ে আগেই ভেতরে চলে গিয়েছে। নিজুমের মনে হয় এখন কেমন ইতস্ততা কাজ করছে। আলফি একদিন তাকে তার মায়ের সাথে ফোনে কথা বলিয়েছিল, তাই নিজুম ভেবেছিল ওনারা এখানেই থাকেন। বাড়ির ভেতরে প্রবেশ করে আলফি নিজুমকে বলল, এখানে অনেকগুলো রুম আছে, আপার ফ্লোরেও আছে, তুমি কোন রুমে থাকতে চাও? তোমার রুম কোনটা? আপার ফ্লোরে। তাহলে আমি নিচের ফ্লোরেই একটা রুমে থাকি। আলফি ভ্রু কুঁচকে শুধায়, কেন? তুমি কি আমার সাথে এক ফ্লোরে থাকতে ভয় পাচ্ছ? নিজুমের চেহারা পাংশুটে বর্ণ ধারণ করলো। খানিক হাজার চেষ্টা করে দৈব চয়নে একটা রুম দেখিয়ে বলল, আই থিঙ্ক এই রুমটা খুব সুন্দর, গার্ডেনের খুব সুন্দর ভিউ আছে। আলফি রুমটার দিকে তাকালো। ওই রুমটার দরজাটা শুধু খোলা। নিজুম দেখেই বলেছে তবে। সে বলল, রুমটা সুন্দর, আমার রুমের ঠিক নিচে, তোমার পছন্দ হলে এখানে থাকো। লাগেজ ওই রুমে দিয়ে আসছে। আমি লাগেজ নিতে পারবো? ওই রুমে দিয়ে আসছে। ওকে, তাহলে ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। নিজুম তার নীল রঙার লাগেজ টেনে রুমটাতে নিয়ে গেল। আলফি সিঁড়ি পর্যন্ত গিয়ে তা দেখে হেসে উপরে উঠে গেল। বধূবেশে ফ্রেশ হতে গেল নিজুম। একেবারে শাওয়ার নিয়েই বের হলো। অতপর তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতেই বেলকনির ঠাই খুলল সে। সাথে সাথেই দমকা মৃদু শীতল হাওয়ায় শরীর শিরশির করে উঠল। চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিল কয়েকবার। এটা বাড়িটির দক্ষিণ পাশ। সামনে একটা ঢাল দেখা যাচ্ছে। ঢালের কাছে কিছু নাম না জানা গাছ। নিজুম এখানের ম্যাপেল গাছ ছাড়া অন্য কোনো গাছ চেনে না। লাল, কমলা, হলুদ পাতার ম্যাপেল গাছের পরিমাণই এখানে বেশি। নিজুম ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে নিল। তখনই দরজায় নক পড়ল। নিজুম দরজা খুলতেই দেখে আলফি দাঁড়িয়ে। আলফি ফোনে কিছু দেখতে দেখতে বলল, তোমার ডকুমেন্টসগুলো রেডি রাখো, বিকেল ইউনিভার্সিটি যাব। আমিও যাবো সাথে। তার দরকার নেই, তুমি রেস্ট করো। আর লাঞ্চে কি খাবে বলো? তুমি যা খাবে তাই।
এবার আলফি তাকালো নিঝুমের দিকে। তাকাতেই সে যেন পলক ফেলতেই ভুলে গেল। নিঝুমের সদ্য স্নান করা স্নিগ্ধ মুখখানার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। নিঝুম লজ্জা পেয়ে এদিক ওদিকে চেয়ে সামান্য কাশির শব্দ করলো। আলফি দৃষ্টি সরায়, তারপর বলল, ওয়েল, আমি যাওয়ার আগে ফ্রোজেন করা ফুড যা রেখে গিয়েছে সেগুলো হয়তো আছে ফ্রিজে। বিকেল ইউনিভার্সিটি হয়ে গ্রসারিতে যাব। তুমি চলো, তবে আমার লেট হবে ফিরতে। নিঝুম ঘাড় এড়িয়ে সায় দেয়। আলফি কিচেনে গিয়ে ফ্রিজ খুলে দেখলো চিকেন ব্রেস্ট আছে আর ফ্রোজেন প্যাকেজজাত করা চিকেন রোল ও কাবাব আছে। নিঝুমও আলফির পেছন পেছন এসেছিল। সে বলল, কোনো ভেজিটেবল নেই? আলু আছে, আর কোনো ভেজিটেবল নেই। গ্রসারিতে যাব, তখন আনবো। লাঞ্চ এগুলো দিয়ে করতে হবে। অনিয়ন জিঞ্জার আছে, অনিয়ন গার্লিক পেস্ট আছে, সব ধরনের ড্রাই হার্ব আছে। আই থিঙ্ক হয়ে যাবে। নিঝুম রান্নাঘরে চোখ বুলিয়ে বলল, আটা বা চাল নেই? আটা আছে, চাল হয়তো সামান্য পরিমাণে আছে। তারপর আলফি ক্যাবিনেট খুলে আটা ও চালের বক্স বের করলো। চাল খুবই সামান্য। নিঝুম মুখ লটকে বলল, তাহলে রুটিই বানানো যাক। আমি অ্যাকচুয়ালি রুটি বানাতে পারি না। ভাত রান্না তো ইজি, শুধু ভাতের মার গলাতেই সমস্যা। কিন্তু এখন তো আরও ইজি, রাইস কুকারে দিয়ে দিলেই হয়। কিন্তু রুটি বানানো টাফ। আলফি হাসলো, তারপর বলল, রুটি মেকার থাকলে রুটি বানানো ইজি। ওয়েট, দেখাচ্ছি। তারপর আলফি খুব সুন্দর করে পরিমাণ মতো আটা ও পানি দিয়ে আটার ডো বানিয়ে তারপর ইলেকট্রিক রুটি মেকারে রুটি বানিয়ে নিল। নিঝুম খেয়াল করে দেখলো সবটা, তারপর মেকি হেসে বলল, শুধু আটা ও পানির পরিমাণটাই বুঝতে পারি না। আলফিও হাসলো। বাকি রান্নাও জলদি শেষ করে নিল। তারপর দুজনে খেতে বসলো। খেতে খেতে নিঝুম বলে, আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিও। খাওয়া থামিয়ে নিঝুমের দিকে তাকালো আলফি, তারপর বলল, কেন, এই বাড়ি তোমার পছন্দ হয়নি? অপছন্দ হবে কেন? খুব সুন্দর বাড়িটি। কিন্তু দেখো, আমি বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে এসেছি। কিন্তু তাই বলে একটা ছেলের সাথে একা এক বাড়িতে থাকতে পারি না। বড় আম্মু ও নির্ঝর ভাইয়া জানলেও খুব রাগারাগি করবে। আলফি ভাবলো খানি, তারপর বলল, আচ্ছা, আমি খোঁজ খবর নিই। এখন হোস্টেল পাওয়া টাফ, সময় লাগবে। নিঝুম মাথা দুলিয়ে খেতে আরম্ভ করলো। বিকেলে ওরা ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ইউনিভার্সিটি অফ অটোয়া এটি প্রাচীনতম গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ইউনিভার্সিটির পরিবেশও খুব সুন্দর। ক্যাম্পাসের মাঠে ও গাছের নিচে স্টুডেন্টরা বসে আছে, কেউ পড়ছে তো কেউ গল্প করছে। নিঝুম হাঁটতে হাঁটতেই দেখছে এইসব। তারপর ওরা প্রবেশ করলো ইউনিভার্সিটির অফিসে। সেখানে ডকুমেন্টস জমা দিয়ে তারপর বের হয়। কাল থেকে নিঝুম ক্লাস করবে। 1 মাস সে মিস করেছে। ফল সেমিস্টার শুরু হয়ে সেপ্টেম্বর থেকে, এখন অক্টোবরের 4 তারিখ। এতদিন মিস হওয়াতে গ্যাপও হয়েছে খুব। কিন্তু যেহেতু নিঝুম বাংলাদেশেও বায়োমেট্রিক্স নিয়েই একটা সেমিস্টার করে এসেছে, তাই সে আশা রাখছে পড়াতে সিমিলারিটি পাবে সে। আলফি বলল, সব চিন্তা বাদ দিয়ে পড়াতে মনোযোগ দাও। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে ওর পরিচিত একজনের থেকে এতদিনের ক্লাসের লেকচার এনে দিব। নিঝুম সায় দিল। ক্যাম্পাসে চোখ বুলিয়ে সে আশা করছে আগামীকাল থেকে সে নতুনভাবে ফ্রেন্ড বানাতে ও পড়াশোনা শুরু করবে। এরপরে ওরা গ্রোসারিতে যায়। সেখানে আলফি ঘুরে ঘুরে প্রয়োজনীয় সব কেনাকাটা করছে। নিঝুম কখনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রান্নার জন্য বাজার করতে যায়নি। এসব তার বড় আম্মু ও মাঝে মাঝে নিঝুম করে নির্ভর করেছে। কিছুক্ষণ পর ওরা বিল দিতে কাউন্টারে যায়। সেখানে দেখা হয়ে যায় আলফির এক ফ্রেন্ডের সাথে, নাম অ্যালেক্স। সে আলফিকে দেখে উচ্ছ্বসিত হয়ে হাত মেলায়। ওদের মধ্যে টুকটাক কথা হয়। নিঝুম এই সময়টা বাকিদেরকে দেখছে, যারা বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। অ্যালেক্স নিঝুমকে খেয়াল করে। সে আলফিকে বলে, হু ইজ শি? আলফি নিঝুমকে দেখিয়ে বলে, নিঝুম। নিঝুম হ্যালো বললে অ্যালেক্স হাত বাড়িয়ে বলে, হ্যালো, নাইস টু মিট ইউ। আই এম অ্যালেক্স। নিঝুম হাত বাড়ানোর আগে আলফি অ্যালেক্সের হাত ধরে। অ্যালেক্স কিছু একটা বুঝে শুধায়, আলফি, ইজ শি ইয়োর গার্লফ্রেন্ড? শি ইজ সো প্রিটি। গার্লফ্রেন্ড কথাটা শুনে নিঝুম লজ্জা পেয়ে যায়। আলফি তো দেখে মৃদু হাসে, তারপর বলে, অ্যাকচুয়ালি নো, শি ইজ ফ্রেন্ড, উই আর ফ্রেন্ডস। আলফিকে থামিয়ে নিঝুমই বলে ওঠে। অ্যালেক্স খুশি হয়ে বলে, দেন উই আর অলসো ফ্রেন্ডস। নিঝুম সৌজন্যের হাসে। আলফি নিঝুমকে কেনাকাটা করা জিনিসপত্রের কাছে যেতে বলে বিল মেটায়। তারপর অ্যালেক্সকে বলে, লিসেন অ্যালেক্স, ডোন্ট ট্রাই টু টেক আ চান্স উইথ হার। অ্যালেক্স একটু দুষ্টু হেসে শুধায়, Why? She is beautiful and pretty, and I like pretty girls. Whoever you want to flirt with, you can, but not that girl.
And as far I know, you have girlfriend. অ্যালেক্স আলফির বাহুতে চাপড়ে বলে, Are you jealous, Alfie? And don't think about China. I'm going to breaking up with her, but you're jealous, right? বাঁকা হাসে আলফি, তারপরে বলে, No, I'm not. Just warning you. You don't know her husband. অ্যালেক্স অবাক হলো। Is she married? Yeah, bye. See you soon. তারপর আলফি নিঝুমের কাছে চলে যায়। নিঝুম লক্ষ্য করলো অ্যালেক্স তার দিকে কেমন যেন করে চেয়ে আছে। নিঝুম সেই জন্য হেসে আলফির সাথে শপিং থেকে বেরিয়ে যায়। গাড়িতে গিয়ে বসে ওরা। আলফি বলে, Soon. ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাতে হয়, কিন্তু তুমি যেহেতু এখানকার মানুষজন তেমন চেনো না, ফ্রেন্ড বানাতে চিন্তা ভাবনা করবে। ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলেও সেটা ভেবে চিন্তা করবে। নিঝুম বুঝল না আলফি হঠাৎ এই কথাগুলো কেন বলল। সে ঘাড় নাড়িয়ে সায় দিল। তখন নিঝুমের ফোনে নোটিফিকেশন আসে, নিঝড় ছবি পাঠিয়েছে। আলফিও নোটিফিকেশনের শব্দে তাকায়, তারপর বাঁকা হেসে গাড়ি স্টার্ট করে। নিঝুম ছবিটা দেখল, তার কাবিন নামারই ছবি। ভালো করে দেখে সে হতাশ হলো। নিঝড়ও মেসেজে লিখেছে সেটা। জায়ান আহমেদ নিঝুমকে ডিভোর্সের অধিকার দেয়নি। অন্ধকার ছেয়ে পড়ল নিঝুমের মুখশ্রীতে। আলফি আর চোখে লক্ষ্য করলো সেটা। সে শুধালো, What happened? ওই গুন্ডা জায়ান আমাকে ডিভোর্স নেওয়ার অধিকার দেয়নি। আমিই বোকা, সাইন করার আগে চেক করিনি। আমার ভালো লাগছে না। আমি যেতে চাই না ওই লোকের কাছে। আমাকে খুঁজে পেলে কি করবে আমাকে? রেপিস্ট সে, ক্যারেক্টারলেস। করে গাড়ি ব্রেক করে আলফি। নিঝুম সামনের দিকে ঝুঁকে পড়ে। ভরকে উঠে সে। আলফির দৃষ্টি সম্মুখে স্থির ও কঠোর। নিঝুম ভরকালো সরিসুর বলে, কি হলো? গাড়ি ভাবে ব্রেক করলে কেন? তখনই গাড়ির গ্লাসে ঠোকা পড়ল। নিঝুম সংকুচিতে নিজের পাশে গ্লাস করল। এক বৃদ্ধা এক 4-5 বছরের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আলফিকে ধন্যবাদ দিল। এও বলল তার নাতি তারই অসাবধানতার কারণে রাস্তার মাঝে এসে পড়েছিল। নিঝুম ও আলফি বৃদ্ধা মহিলাটির সাথে সৌজন্যের কথোপকথন শেষ করে। আলফি গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, কারো সম্পর্কে লোকমুখে রিউমার শুনে জাজ না করে নিচে যাচাই করো। নিঝুম সন্দেহান হয়ে যায়। অতঃপর তার মুখে বিরক্তি ফুটে ওঠে, বলে, লোকে কি আর মিথ্যা বলে? আরেকটা মেয়ে নিজের সম্মান নিয়ে মিথ্যে বলবেই বা কেন? আলফি আর জবাব দিল না। সে গাড়ি চালানোতে মনোযোগ দিল। নিঝুমও গাড়ি জানা দিয়ে সদ্য নামা সাহেব দেখতে মুগ্ধ। একটু একটু করে আধার নেমে এলো ধরনের বুকে। রাস্তার ধারের স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠল। আস্তে আস্তে ওরা আলফির বাড়ির রাস্তা ধরল। জায়গাটা কিছুটা নিরিবিলি। আলফির বাড়িটা ঘন বসতি থেকে একটু দূরে, প্রকৃতির কাছাকাছিতে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো। আলফি রিমোট দিয়ে বাড়ির গেট খুলল। এখন আর কোনো গার্ড নেই। গাড়ি ভেতরে ঢুকতেই আবারও গেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। গাড়ি থেকে নামতে নামতে আলফি বলল, বারবিকিউ চলবে? চলবে। কোথায় করবে? আর বারবিকিউ করার জিনিসপত্র? সব আছে, তুমি ফ্রেশ হয়ে এসো। তোমার রুমের সাইডের ইয়ার্ডে আমি সব ব্যবস্থা করছি। নিঝুম খুশি মনে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো আলফি সব ব্যবস্থা করেছে। এখন বারবিকিউ করার চুল্লিতে কয়লা জ্বালিয়ে ঠিকঠাক করছে। দুটো কাঠের বসার টুল রাখা। কয়লা জ্বালিয়ে আলফি এবার স্টেক পিস ও ল্যাবস্টার বারবিকিউ করার জন্য মশলাপাতি আনলো। সব সুন্দর করে মেরিনেট করেছে। নিঝুম বসে বসেই দেখছে। অক্টোবরের হালকা শীতল হাওয়ায় আলফির কপালে ছোট চুলগুলো উড়ছে। বাড়ির ভেতর থেকেও মৃদু আলো আসছে, সাথে কয়লা জ্বালানোর আলো। আকাশে চাঁদ। চাঁদ এখনও গোলাকার। চাঁদের আলোয় ইয়ার্ডের অন্ধকার সয়ে গেছে। আলফির ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম। নিঝুম চাদর জড়িয়ে বিবশ হয়ে আলফিকেই দেখছে। হঠাৎ তার মনের মাঝে একটা ধাক্কা এলো। এটা অন্যায়। তুমি বিবাহিতা। স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে এভাবে চেয়ে থাকাটা ভীষণ অন্যায়। পরন্তু তার আরেক মন বলছে, তুমি তো জানকে স্বামী হিসেবে মানুই না। তার থেকে মুক্তি চাও, ভালোবাসো না তাকে। তাহলে অন্যায় কিসের? সামনের ছেলেটাকেই তো তুমি মনে মনে চেয়ে এসেছিলে। তার মনে 2 ধরনের চিন্তাই এলো। নিজ মনের এই যুদ্ধে পর হয়ে উঠে দাঁড়ালো। আলফিও সচকিতে তাকালো। বারবিকিউ করার জন্যে মেরিনেটের পর্ব শেষ। সে শুধালো, হোয়াট হ্যাপেন্ড? দাঁড়িয়ে গেলে কেন? নিঝুম আমতা আমতা করে এদিকে ওদিকে চেয়ে বলল, আশেপাশে দেখছিলাম, এখানে গাছও আছে, দুপুরে দেখেছিলাম। হ্যাঁ, এগুলো আমার গ্র্যান্ডপা মানে নানা ভাই লাগানো। ম্যাপল ট্রি, লংলার্স ট্রি, পাইন ট্রি, সিডার ট্রি, অ্যাপল ট্রি, জিঙ্কো ট্রি। জিঙ্কো ট্রি ও আপেল ট্রি বাড়ির পেছনের দিকে। জিঙ্কো গাছটা অনেক বড় ও পুরাতন।
নিঝুম দেখতে চাইলো আলফি ওকে মিনিট খানেক দাঁড়াতে বলে স্টেক বারবিকিউ হতে দেয়, ল্যাবস্টার পরে দিবে। তারপর দুজনে বাড়ির পেছনে সাইডে যায়। পেছন সাইডে হলুদ, কমলা, লাল বর্ণের 2 ধরনের পাতার পরিপূর্ণ। চাঁদের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে। নিঝুম আগে আগে হেঁটে ওই ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করছে। হলুদ পাতার জিসকো গাছটাকে প্রথমবারের মতো দেখেছে নিঝুম। এর আগে মুভিতে দেখেছে। কানাডার রাস্তাঘাটে ম্যাপেল গাছটাই বেশি দেখা যায়। জিসকো গাছটার পাশেই একটা দুইটো ম্যাপেল গাছ ও একটি অ্যাপেল গাছ। গাছের ফাঁকে আকাশের এই রূপালি চাঁদখানা। গাছের নিচে এক হাঁটু গেড়ে বসল নিঝুম। কয়েকটা ঝরে পড়া পাতা কুড়িয়ে নিল। এদিকে আলফি মুগ্ধ হয়ে নিঝুমকেই দেখছে। মৃদুমন্দ শীতল বাতাস বইছে, গাছগুলো থেকে পাতা ঝরে পড়ছে। পকেট থেকে ফোন বের করে একটু পিছিয়ে গিয়ে নাইট মোডে গাছগুলো সহ নিঝুমের পাতা কুড়ানো দৃশ্যটা ক্যাপচার করে নিল। সে বিড়বিড় করেই বলে, In the rhythm of the waves and the whisper of the leaves, I feel the vibration of your love, my love. নিঝুম আলফির কাছে এসে বলে, জায়গাটা খুব সুন্দর। তোমার নানু ভাই নিরিবিলি পছন্দ করতেন? গ্র্যান্ডমায়ের মৃত্যুর পর তিনি টরন্টোর বাড়ি বিক্রি করে দিয়ে এখানেই থাকতেন। জায়গাটা গ্র্যান্ডমায়ের খুব পছন্দের ছিল। উইকেন্ডে এখানে আসতেন। তারপর গ্র্যান্ডপায়ের মৃত্যুর আগে আমাকে লিখে দেন। ওনার একমাত্র মেয়ের ঘরে একমাত্র নাতি আমি। তারপর আমি বাড়িটা আরেকটু বড় করে মেরামত করে নেই। নিঝুম আরেকটু ঘুরে দেখল। অ্যাপেল গাছে অ্যাপেল ঝুলে আছে। আপেলের গায়ের রং হতেও শুরু করেছে। কিছুক্ষণে এখান থেকে ওরা বারবিকিউয়ের ওখানে যায়। স্টেক পিসগুলো উল্টে দেয়, তারপর লবস্টারও দিয়ে দেয়। সব তৈরি হয়ে গেলে ওরা খোলা আসমানের নিচে খেতে বসে। আলফি বলে, তোমাকে আমি সকালে ইউনিভার্সিটি ড্রপ করে দিয়ে আসবো, আর মোনা নামে এক মেয়ে তোমাকে নোটস দেবে, সেগুলো নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু তোমার ক্লাস নেই? আমার ক্লাস ইভিনিংয়ে। এভরিডে ক্লাস থাকে না। যেসব দিন আমার ক্লাস থাকবে তুমি ইউনিভার্সিটির লাইব্রেরিতে আমার জন্য ওয়েট করবে, তারপর আমরা একসাথে আসবো। ওকে। তুমি কি পার্ট টাইম জব করো? পার্ট টাইম জবে স্যালারি কত দেয়? আমিও করবো ভাবছি। কথাগুলো নিঝুম এত দ্রুত বলল যে বিষম খেলো আলফি। নিঝুম জলদি করে পানির গ্লাস নিয়ে দিল। আলফি পানি পান করে একটু চিন্তা করে বলল, টাইম জব? হ্যাঁ করি। অ্যাকচুয়ালি ওটা পাওয়া একটু টাফ, আর তোমার এখন সময় কম। এমনিতে 1 মান্থ পিছিয়ে গেছো। স্টাডিতে কনসেন্ট্রেট করো, নেক্সট সেমিস্টারে ভাবা যাবে। স্কলারশিপ ধরে রাখতে হবে তো। নিঝুমও বুঝলো। সে মাথা নেড়ে খেতে লাগলো। আলফি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। গভীর ঘুমে আচ্ছন্ন নিঝুম। ঘড়িতে এখন রাত 1টার বেশি। বারান্দার গ্লাসের পর্দা খানিকটা সরানো, যা দিয়ে চাঁদের আলো রুমে এসে প্রবেশ করেছে। তখন বারান্দার থাই গ্লাসটা নিঃশব্দে খুলে ভিতরে প্রবেশ করলো একজন। থাই লক করা ছিল না, নিঝুম ভুলে গেছে। মৃদু পায়ে এসে বসলো নিঝুমের শিওরে। মুগ্ধ নয়নে চাঁদের আলোয় দেখলো নিজের প্রিয়তমাকে। বাতাসের সাথে ফিসফিস করে বলল, আমার থেকে পালাতে পারবে না সুইটহার্ট। যেদিকে যাও আমাকেই পাবে, তুমিও ভালোবাসবে আমাকে। এই আলো ছায়াতে আমি তোমাতে আরো শক্ত হয়ে পড়েছে। একেই বুঝি প্রণয় শক্তি বলে। তারপর আকাশে চন্দ্রটাকে দেখে। ধূসর তুলার মতো মেঘ চাঁদকে ছুঁয়ে যাচ্ছে। ব্যক্তিটি ফের বলে, You are unaware how precious and beautiful you are in my heart, and the moon also envies your beauty. নড়ে চড়ে ওঠে নিঝুম। ব্যক্তিটি সযত্নে কমফোর্টারটা নিঝুমের গলা পর্যন্ত টেনে দিয়ে মাথায় আলতো ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায়। থাই গ্লাসটাও টেনে দেয়। হঠাৎ ঘুম ছুটে যায় নিঝুমের। পর্দাটা মৃদু নড়ছে। নিঝুম চট করে উঠে বসে। সে ঘুমের মধ্যেও কারো স্পর্শ অনুভব করেছিল। আদৌ কিছু ভুলই শুনেছিল। কিয়ৎ ভয় জেগে ধরল তাকে। রুমে কি কেউ এসেছিল? উঠে পর্দা সরিয়ে বাইরে চেক করলো। না, কোনো মানব ছায়া পর্যন্ত নজরে এলো না। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওইগুলো স্বপ্ন ভাবল সে। অতঃপর পানি পান করে ফের ঘুমিয়ে পড়ল। বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পর মিস্টার নয়নকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। গলা ছেড়ে স্ত্রীকে চা বানাতে বলে বেলকুনির কাঠের চেয়ারে গিয়ে বসলেন। মিসেস আয়েশা চা নিয়ে এসে কঠোর ভঙ্গিতে টেবিলে তা রাখলেন। নিঝুমের বিয়ের দিনের পর থেকে স্বামীর সাথে তার অতিরিক্তই রানে প্রয়োজন ছাড়া কথা বলে না। চায়ের কাপ রেখে চলেই যাচ্ছিলেন, তখন মিস্টার নয়ন তাকে বললেন, শোনো আশা, খুশির খবর আছে। আমার কোম্পানির সব লোন পরিশোধ হয়ে গেছে। নতুন প্রজেক্টটাও শীঘ্রই শুরু হতে যাচ্ছে। দেখবে এই প্রজেক্টটাতে আবার চৌধুরী কোম্পানি নিজের পুরনো রূপে ফিরবে। ও ভালো। মিসেস আয়েশার এই সামান্য অভিব্যক্তিহীন প্রতিউত্তরে
নিরাশ হলেন মিস্টার নয়ন। এতটাও অনাগ্রহের সংবাদ তো সে দেয়নি। কোম্পানির দুরবস্থার সময় তো আয়েশাই তাকে সাহস দিয়েছে। যখন রাত দিন চিন্তার চাদরে ডুবে থাকতেন তখন তো স্ত্রীর আশ্বাস বাণীতেই শান্ত হতেন। তবে আজ যখন ভালো সময় আসছে তবে কেন এত অনাগ্রহ? তিনি বললেন, তোমায় দেখে মনে হচ্ছে খুশি হওনি। ঘাড় ঘুরিয়ে ত্যক্ত দৃষ্টিতে চাইলেন মিসেস আয়েশা। খড়খড়ে কণ্ঠে বললেন, কারোর জীবন নষ্ট করে নিজেদের উন্নতিতে খুশি হওয়ার কথা। তোমার মতো অত পাষান্ত নই আমি। মিস্টার নয়ন চোখ থেকে চশমাটা খুলে রাখলেন আর বললেন, কন্যা আমার না হলো কন্যা দায়গ্রস্ত পিতা আমি। সুপত্র হাতছাড়া করিনি। এতে যদি আমার ব্যবসা একটু উন্নতি হয় তাহলে ক্ষতি কি? জায়ান আহমেদের যদি সুপাত্র হয় তবে তুমি থাকো তোমার সুপাত্র নিয়ে। তাচ্ছিল্য স্বরে বলেই মিসেস আয়েশা স্থান ত্যাগ করলেন। পাছে মিস্টার নয়ন বললেন, একদিন তুমিও জায়ানকে সুপাত্র বলবে। অতঃপর চায়ের কাপ উঠিয়ে নিলেন। সকাল সকাল ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে নিয়েছে নিঝুম। আলফিও অফিসের জন্য তৈরি। সাদা শার্টের সাথে কালো টাই ও কালো প্যান্ট, হাতে কালো ব্লেজার, ফর্মাল লুক। শার্টের স্লিভ কোনোই অবধি গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ ও ফ্রুটস। নিঝুম হাঁ করে চেয়ে আছে আলফির দিকে। তার ওখেগুলোকে নরণচরণ নেই, পলক ফেলতেও যেন ভুলে গেছে। আলফি নিঝুমের সামনে এক হাত পরিমাণ দূরত্ব দাঁড়ায়, তারপর ভ্রু নাচিয়ে নিঝুমের সম্মিত ফেরায়। সে আমতা আমতা করে বলে, চলো নাস্তা করি। তারপর সে দ্রুত ডাইনিং টেবিলের কাছে যায়। আলফি মৃদু হাসে, সেও নাস্তা খেতে বসে। নাস্তা খেতে খেতে নিঝুম আর একবারও চোখ তুলে তাকায়নি। আলফির খাওয়ার আগে শেষ হয়। সে নিজের প্লেট ধুয়ে রেখে সোফা থেকে ল্যাপটপ তুলে নেয়। ততক্ষণে নিঝুমেরও খাওয়া শেষ। তারপরে দুজনে বের হয়। গাড়ি চলছে তার গতিতে। হঠাৎ নিঝুম প্রশ্ন ছড়ে, তুমি কিসে জব করো? কেন? এরকম বস বস ভাইভে যাচ্ছ তো তাই। আলফি হাসলো, তারপরে বলল, তেমন কিছু না, এটা আমার ড্রেস কোড। কিছুক্ষণ পর ওরা ইউনিভার্সিটিতে পৌঁছায়। নিঝুম আলফিকে বাই বলে যেতে নিলে আলফি ডেকে বলে, কারোর সাথে আর নেসেসারি কথা বলার দরকার নেই। নিঝুম সন্দিহান হলো, বলে, ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাবো না? বানাবে, কিন্তু বুঝে শোনে। আমার সাথে তোমার পরিচয়ের সময় তুমি যেমন ছিলে তেমন সবার প্রতি হয় না, এটাই বুঝিয়েছে। নিঝুম ভ্রুকুটি করে শুধায়, কেমন ছিলাম? হাসে আলফি, বলে, ছটফট একটা দুরন্ত মেয়ে। কনভারসেশন স্টার্ট তোমার মাধ্যমে। এখন যাও, লেট হচ্ছে, বাই। নিঝুম মিষ্টি করে হেসে আলফিকে হাতের ইশারায় বাই বলে চলে যায়। আলফি কাউকে ফোন করে বলে, কিপ অ্যান আই অন হার। দিনের মধ্যাহ্ন। নিঝুম ক্যান্টিনে খাবার কিনে বসেছে। খাবারের চামচ নাড়তে নাড়তেই ভাবছে, তার সাথে করে আনা টাকা ডলার কনভার্ট করা দিয়ে বেশি দিন চলবে না। তারপরে কিভাবে চলবে সে? আলফির বাড়িতে থাকছে বলে লিভিং কস্ট দিতে হচ্ছে না, কিন্তু একজনের বাড়িতে কতদিনই বা থাকা যায়? তার উপরে একটা ছেলের সাথে একই বাড়িতে। এখন পার্ট টাইম জবও তো সহজে পাওয়া যাবে না, নিঝড়ের কাছেই চাইতে হবে। কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে যদি ওর বড় আব্বু জেনে যায়? ভেবেছিল ডিভোর্স হয়ে যাবে, তাহলে বড় আব্বু জানলেও সমস্যা নেই। কিন্তু এখন বড় আব্বু জানা মানে জায়ানেরও জানা। এইসব চিন্তা করতে করতেই বেখেয়ালেই খাচ্ছে। তখনই নিজের সামনে চেয়ারে কাউকে বসতে দেখলো। ব্যক্তিটিকে সে চেনে, আলফির বন্ধু অ্যালেক্স। অ্যালেক্সে প্রথমে হাই নিঝুম বলল। নিঝুমও সৌজন্যের উত্তর করে। অ্যালেক্স বলে, First day at the university. How do you feel? গুড। Just good. You didn't make any friends? নিঝুম প্রতি উত্তরে স্বল্প স্বরে বলে, নট ইয়েট। তৎক্ষণাৎ অ্যালেক্স প্রস্তাব দিল, Could we be friends? ইতস্ত করছে নিঝুম, কিন্তু অ্যালেক্স সেসব পাত্তা না দিয়ে হুট করে নিঝুমের হাতের সাথে হাত মিলিয়ে বলে, Friends? অপ্রস্তুত হাসলো নিঝুম। অ্যালেক্স বলে, I hear you are married. ভরকালো নিঝুম বলল, হাউ ডু ইউ নো? Alfie told me this. আলফির কথা শুনে নিঝুম নিভ্র। আলফিটা সবার কাছে ওকে বিবাহিতা বলে পরিচয় করাচ্ছে কেন? আর সেও বারবার তার বিয়ের টপিকটাকে নিয়েই বলে। নিঝুম আর অ্যালেক্সকে কৃত্রিম হাসি দিয়ে চটজলদি খেতে থাকে। তারপর ক্লাসের বাহানায় উঠে পড়ে। বিকেলে ইউনিভার্সিটির গেটে আলফির জন্য অপেক্ষা করছে নিঝুম। আলফি বলেছে সে প্রায় চলে এসেছে। মিনিট দুয়েক পর আলফির গাড়ি থামে। নিঝুম গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে, সেই সাথে পরিবেশেরও নীরবতা। আলফি বলে, কেমন কাটলো দিন?
ভালো। নিজুমের সংক্ষিপ্ত জবাবে আলফি হালকা পাশ ফিরে দেখল। নিজুম সিটে গা এলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আলফি শুধালো, মন খারাপ? নিজুম এবার সোজা হয়ে বসলো। কাট স্বরে প্রশ্ন করলো, তুমি অ্যালেক্সকে বলেছো আমি ম্যারিড? কথাটাও বলার ধরন ভালো লাগলো না আলফির। সে গাড়ি থামালো। এটা একটা পার্কের সামনে খোলা মাঠ। সকল বয়সের মানুষজনই এখানে হাঁটাহাঁটি করছে, বাচ্চারা খেলছেও। আলফি গাড়ি থেকে নামে, তারপর নিজুমের সাইডের দরজা খুলে নামতে বলে। নিজুম বুঝলো না হঠাৎ কেন গাড়ি থামালো। নিজুম গাড়ি থেকে নেমে আসলে ওরা পার্কের ভিতরে যায়। হাঁটতে হাঁটতে আলফি বলে, অ্যালেক্স একটু অন্যরকম, যাকে বলে প্লে বয়। এই পর্যন্ত অনেক মেয়ের সাথে রিলেশনে গেছে, বলতে পারো এটা ওর হবি। রিসিয়ান যার সাথে রিলেশনে আছে সে মেয়েটা খুব ভালো, ওকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু অ্যালেক্স বলছে ওর সাথে ব্রেকআপ করে ফেলবে। হতেও পারে ও তোমার প্রতি ইন্টারেস্টেড, তাই বলে রাখলাম যাতে তোমাকে ডিস্টার্ব না করে। ও, আমি অ্যালেক্সের সাথে কোনো সম্পর্কে জড়াবার কোনো ইন্টারেস্টই নেই, তাও সে এসে ফ্রেন্ডশিপ করতে চাইলো। ওটা এমনই, তুমি ওর সাথে বেশি কথা বলো না। এরপর ওরা পার্কের একটা বেঞ্চে বসলো। সামনেই বাচ্চারা ফেনা বেলুন ছাড়িয়ে খেলছে। নিজুম মুগ্ধ হয়ে সেগুলো দেখছে। পার্কের প্রতিটি কোণায় প্রাকৃতিক শরতের ছোঁয়া। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। আকাশ পরিষ্কার, তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। নিজুম বলল, এই সুন্দর ওয়েদারে চা হলে বেশ হতো। আলফি কথা শুনে উঠে গেল। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে হাজির। বলল, কফি হবে, চা হবে না। নিজুম মুচকি হেসে কফির কাপটা নিল। তারপর দুজনে একসাথে বসে পার্কের পরিবেশ উপভোগ করতে লাগলো। কিছুদিন পেরিয়ে গেল এভাবেই। নিজুম পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। নিঝরকে বলে রেখেছিল জায়ানের ছবি একটা তাকে কালেক্ট করে দিতে। জায়ানের কোনো মুখ দেখার ছবি অনলাইনেও নেই। চোখে কালো চশমা ও মুখে মাস্ক সহ ছবি সব। নিঝর বলেছে পেলে তাকে দেখাবে। আজ নিজুমের ইউনিভার্সিটির ছুটি। আলফিকে অফিস যেতে হয়েছে। নিজুম বাড়িতে একা। কিছুক্ষণ পরেই নিজুম বাড়ির পেছনে চলে গেল। আলফি বলেছে সে অনলাইনে খাবার অর্ডার করে পাঠিয়ে দেবে, কারণ নিজুম খুব একটা রান্না পারে না। তাই অলস সময় কাটাতে বাড়ির পিছনে এসেছে। জায়গাটা সে দিনের আলোয় আজকেই দেখছে। দিনের আলোয় খুব সুন্দর লাগছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, যার দরুন গাছের পাতাতে এখনও পানি লেগে আছে। নিজুম বৃষ্টিসিক্ত কমলা বর্ণের ম্যাপল পাতার ছবি তুলছে। আপেল গাছের আপেলগুলোতেও রং হয়েছে। ইচ্ছে করলো একটা গাছ থেকে পেড়ে খেতে, তাই করলো সে। আপেলের স্বাদটাও খুব মিষ্টি। তখনই মেইন গেটের বেল শুনতে পেল। নিজুম ছুটে গেল সেদিকে। তারপর খাবারের পার্সেল রিসিভ করে নিয়ে আসলো। বাড়ির ভিতরে ঢুকতেই আলফির কল রিসিভ করে। আলফি বলে, এখানে দুজনের খাবার আছে, আমি আসছি, একসাথে খাবো, তারপর একটু বেরোবো। তোমার তো অটো দেখা হয়নি। নিজুম সানন্দে রাজি হয়ে সায় দিয়ে ফোন কাটে। এদিকে বাড়ির ভেতরে আসতেই নেট কানেক্ট হয়ে যায়। নিঝরের মেসেজও এসেছে। নিঝর বলছে, আজকেই জায়ানের ছবি পাওয়া যাবে। একজনকে বলেছে একটু সময় লাগবে। নিজুম অধীর হয়ে অপেক্ষা করছে। যার সাথে তার বিয়ে হলো তাকে সে আজ প্রথমবার দেখবে। আলফি এলো কিছুক্ষণ পর। এরপর একসাথে দুপুরের খাবার খেলো ওরা। তখন মেলাতে যেতে তৈরি। আলফি খেয়াল করলো নিঝুম কেমন বেখেয়ালি, বারবার ফোন দেখছে। তার চোখ মুখে খুব অস্থিরতা, যেন জাগতিক সকল কৌতূহল আগ্রহ ভর করেছে চোখ জুড়ে। আলফি বলল, এত রেস্টলেস হয়ে ফোনে কি দেখছো? নিঝুম তার উৎসুক চোখজোড়া ফোন থেকে হটিয়ে আলফির দিকে নিবদ্ধ করলো। অতঃপর আগ্রহীর স্বরে বলল, ও, তোমাকে তো বলাই হয়নি। নিঝর বলেছে কেউ একজন ওকে আজ জায়ানের ছবি দেবে। আমিও তো জায়ানকে কখনো দেখিনি। কোনো দিন যদি জায়ান আমার সামনেও আসে, চিনতে তো পারবো না। আলফি তপ্ত নিঃশ্বাস ছাড়লো। তারপর গাড়িতে বসার ইশারা করলো। গাড়ি ছুটে চলল একটা বিচ সহ পার্কে, মুনিস বে পার্ক। এটি রিডো নদীর তীরবর্তী। গাড়ির স্টিয়ারিংয়ে হাত স্থির রাখলেও মনোযোগ তার স্থির না। নিজুমের আগ্রহ আকাশচুম্বী। আলফি দৃষ্টি ফের সামনে ঘুরিয়ে বলল, যদি কখনো প্রুফ পাও জায়ান আহমেদ সম্পর্কে যা রিউমার শুনেছ সব মিথ্যা, তাহলে কি করবে? মেনে নেবে ওকে? থমকালো নিঝুম। এতক্ষণে জায়ানের ছবি দেখার আগ্রহের ভাটা পড়ল। ঠিকই তো, যদি জায়ান আহমেদ সম্পর্কে সে ভুল বুঝে তাকে, তবে স্বামী তো তার। কিন্তু মনের মাঝে এই ভাবনা খানিকের বেশি টিকতে দিল না। ব্যগ্রকণ্ঠে বলল, প্রমাণ তো হয়নি, তাহলে এই কথা উঠছে কেন? প্রমাণ হতে কতক্ষণ?
যে অ্যালিগেশন এনেছিল সেও কোনো অর্ডিনারি কেউ না। 5 বছর আগে অ্যানুয়াল বিজনেস অ্যাওয়ার্ড জিতেছিল। বিজনেস ওয়ার্ল্ডে বিজনেসম্যানদের ক্রাশ ছিল, ইভেন এখনও। নিজুমের মনের ভেতরে আশঙ্কা হচ্ছে। আলফির চেহারা ভালোভাবে দেখল। ছেলেটা জায়ান আহমেদ সম্পর্কে এমনভাবে কথা বলে যেন খুব পরিচিত, কিন্তু ছেলেটা কি বোঝে না নিজুম এসব শুনতে চায় না? তার মনে যে আলফির জন্য অনুভূতি সম্ভার। যদি আকস্মাৎভাবে বিয়েটা না হতো তবে তো আলফিকেই মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করত। হতাশ নিঃশ্বাস ছেড়ে জানলা দিয়ে বাইরে দৃষ্টি নিবেশ করল। মনিসবে পার্ক পৌঁছেছে ওরা। নদীর তীরবর্তী ও গাছপালার প্রাকৃতিক রংরূপ পরিপূর্ণ। আদুরে রোদ্দুর ও শীতল হাওয়া। রিজো নদীর বুক থেকে যেন শীতল হাওয়া ধেয়ে এসে শরীরের মৃদু কাঁপন ধরালো। আলাদা হাঁটছে ওরা। আলফি কয়েক হাত সামনে আগে আগে হাঁটছে, নিজুম পিছু পিছু। যেন হুট করেই দুজনের মাঝে তাল ছুটে গেছে। পার্কে আরও অনেকেই আছে, কেউ কেউ সাইকেলিংও করছে, কাপল হিসেবেও বসে আছে। এটা ফ্রেন্ডসদের নিয়ে পিকনিক স্পট হিসেবেও পরিচিত। নদীর শীতল পানিতে হাত ডুবালো নিঝুম। তড়িৎ নিঝুমের ফোনে নোটিফিকেশন আসলো। নিঝুম ছবি পাঠিয়েছে। অস্থিরতা জেগে ধরলো নিঝুমকে। বুকের মাঝে টিপ টিপ করে শব্দ হচ্ছে, স্পষ্ট শুনতে পাচ্ছে। কয়েকবার বড় করে শ্বাস প্রশ্বাস ছেড়ে আলফির দিকে তাকালো। ছেলেটা তা থেকে কিছুটা দূরে পকেটে হাত গুজে নদীর সম্মুখে মুখ করে দূরে কোথাও তাকিয়ে আছে। নিঝুম নির্ঝরের মেসেজ দেখলো। ছবিটা লোড হয়ে ফোনের স্ক্রিনে ভাসতেই চমকে গেল। কয়েক সেকেন্ড বিমূঢ় হয়ে ছবির দিকে চেয়ে রইল। তারপর আলফির দিকে চাইল। কোনো নরণচরণ দেখা গেল না তার। নিঝুম হতাশ স্বরে বলল, ছবি তো দিল, কিন্তু অস্পষ্ট ছবি। কানে ফোন নিয়ে কথা বলছে, এক সাইডেই কোনো মতে বোঝা যায় এটা দিলেও কি না দিলেও কি। তড়িৎ বেগে পাশ ঘুরল আলফি। অবিশ্বাসের নজরে নিঝুমের হতাশার মূর্ছিত মুখখানা দেখল। গত পরশু সে টরন্টো গিয়েছিল একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য। সকালে গিয়ে বিকেলেই ফিরেছে। এই মিটিংটা নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল, কিন্তু নিঝুমকে একা ফেলে যেতে পারবে না। নিঝুম এখানে এসেছেই গুনে গুনে আজ সপ্তাহ দিন। সেই মিটিং শেষে বেরিয়েই গাড়িতে ওঠার সময় ফোনে কথা বলছিল। মাস্ক নামানো ছিল, সানগ্লাসটাও খুলে আরেক হাতে ধরা। এক লোক তার সাইড ছবি তুলেছিল। লোকটাকে ধরতে পারেনি, এমনকি তার মুখটাও দেখতে পারেনি। সেই ব্যক্তিই তবে নিঝুমের কাছে ছবির সোর্স। হ্যাঁ, সে জায়ান আহমেদ আলফি। নিজের স্বাভাবিক জীবনে যেন কোনো হেরফের না হয়, তাই সে বিজনেস ওয়ার্ল্ডের বাইরে কাউকে জায়ান বলে পরিচয় দেয় না। খুব তো বেশি সময় হয়নি তার এই বিজনেসের ওয়ার্ল্ডে। বাবার জোরাজোরিতে সেই বিজনেসের জগতে এসেছে। ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে আরও বছর 5 আগে বায়োমেট্রিক্সে গ্র্যাজুয়েশন করে নিউ ইয়র্ক যেতেই বাবার আকস্মিক হার্ট অ্যাটাকের মুখোমুখি হয়। তারপর নিউ ইয়র্কের স্বনামধন্য এই ইউনিভার্সিটিতে মাস্টার্সে MBA-তে ভর্তি হয়। ছোট থেকেই বাবাকে দেখতে দেখতে অনেক কিছুই সে বোঝে। তার দাদার শুরু করা বিজনেসটা তার বাবা এতকাল সামলেছে। তাদের দেখেই শিখেছে অনেক, কিন্তু নিজে কখনো পাকাপোক্তভাবে বিজনেস সামলাতে তেমন আগ্রহী ছিল না। কিন্তু বাবার অসুস্থতার এত বড় বিজনেস তো ভাসিয়ে দিতে পারে না। তখন থেকেই সে চেহারা লুকিয়ে শুরু করে এই পথ চলা। নিজের বুদ্ধিদীপ্ততা আর শক্ত ঘাঁটি গড়ে ফেলেছে বিজনেস জগৎটাতে। অতীতের খানিক রোমন্থর করে কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল নিঝুমের কাছে, বলল, কেনই করবে? নিঝুম মাথা উঁচু করে তাকালো, পলক ঝাপটালো কয়েকবার। আলফি ওর হাত ধরে টেনে তুলল। উত্তরের অপেক্ষা না করেই একটা কেন নৌকা ঠিক করলো। তারপর নিঝুমকে সাবধানে উঠিয়ে নিজেও উঠল। নিঝুম দেখল আলফির চোখে অদৃষ্ট অধিকারবোধ। এই অধিকারবোধ কিসের তার? প্রথম দিন অটোয়াতে আলফির বাড়িতে আসার পর আলফি বলেছিল, রাইট না হলে তুমি এখানে আসতে না। নিঝুম তাকালো আলফির পিঠের দিকে। দুজনে মিলে কেন নামক নৌকাটাতে চালাবে। অতপর অনির্দিষ্ট গন্তব্যের মতো চলতে লাগলো। বিকেলটা রিডো নদীর বুকে ক্যানোয়িং করেই কাটালো তারা। সময়টা উপভোগ করলো দুজনে দুজনের মনের খবর জানে না। প্রকৃতিতে গোধূলি, দুজন একটা মনোরম প্রিয় প্রহরী গোধূলি বেলা উপভোগ করছে। ওরা নৌকাটা নিয়ে ফিরে আসলো। সূর্য অস্তমিত হওয়ার প্রান্তে আস্তে আস্তে নদীর গর্ভে যেন তলিয়ে যাচ্ছে। নিঝুম ও আলফি সেই দিকেই দেখছে। একজনের দৃষ্টি স্থির তো আরেকজনের চঞ্চল। নিঝুম চঞ্চল চিত্তে এই গোধূলির আলোয় আলফির দিকে এক পলক চাইল। আলফির একপাশের ফর্সা
খোঁচা খোঁচা দাড়ি মুক্ত গালে পড়ন্ত বিকেলের সূর্যের শেষ আলো এসে পড়েছে। কপালের উপরে অবিন্যস্ত ঈষৎ বাদামি ও কালো মিশেলের চুলগুলো চিকচিক করছে। সেকেন্ড 2 পেরোতেই দৃষ্টি আবার সম্মুখে অস্তমিত রবির দিকে নজর ঘোরালো। মনের মাঝে দামামা সেই স্পষ্ট শুনতে পেল। তার মন বলছে